দেবী দেবতা, কিন্তু এক কম। কেন ঊনকোটিতে সংখ্যা নেমে যায় 99,99,999-এ? এই প্রশ্নটাই খুলে দে ত্রিপুরার সবচেয়ে রহস্যময় ইতিহাসের দরজা। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকে। আজকে আলোচনা করব ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ঊনকোটি। উত্তর ত্রিপুরার গভীর জঙ্গলের মাঝে পাহাড় কেটে গড়া বিশাল শিলাচিত্রের সামনে দাঁড়ালে প্রথমেই যে অনুভূতি আসে তা হলো বিস্ময়। সেই বিস্ময়ের নাম ঊনকোটি। নামের মধ্যেই লুকিয়ে আছে তার রহস্য। 1 কোটি থেকে 1 কম, কিন্তু কেন 1 কম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় বহু শতাব্দী পেছনে, যেখানে ইতিহাস, পুরাণ, লোককথা আর প্রত্নতত্ত্ব একসঙ্গে মিশে গেছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। ঊনকোটির ইতিহাস লিখতে গিয়ে গবেষকদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো প্রামাণ্য তথ্যের অভাব। যে লিখিত দলিলগুলি পাওয়া যায় সেগুলি ঊনকোটির নির্মাণকাল থেকে অন্তত 400-500 বছর পরের। ফলে এই স্থানটির প্রকৃত ইতিহাস সম্পর্কে অনুমান, তুলনামূলক বিশ্লেষণ এবং প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যার উপর নির্ভর করে গড়ে উঠেছে। ত্রিপুরা রাজবংশের ইতিহাসের প্রধান উৎস রাজমালাতেই ঊনকোটির উল্লেখ প্রায় নেই বললেই চলে। এটা খুবই অস্বাভাবিক, কারণ এত বিশাল ভাস্কর্য সম্ভার থাকা সত্ত্বেও রাজমালার মতো গুরুত্বপূর্ণ গ্রন্থের বিশদ বিবরণ পাওয়া যায় না, বরং সেখানে শিবলিঙ্গ সমাবেশ বা তীর্থস্থান হিসাবে কিছু ইঙ্গিত মাত্র পাওয়া যায়। এই নীরবতাই গবেষকদের ভাবায় ঊনকোটি কি সত্যি মাণিক্য রাজাদের তৈরি, নাকি এটি আরো প্রাচীন? যদি মাণিক্য রাজাদের তৈরি হতো, অবশ্যই রাজমালাতে তার বিশদ উল্লেখ থাকত। প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ভাস্কর্য শৈলীর বিশ্লেষণ বলছে ঊনকোটির নির্মাণকাল সম্ভবত 9ম থেকে 11দশ শতাব্দীর মধ্যে, অর্থাৎ এটি মাণিক্য রাজবংশের উত্থানের আগের সময়ের সৃষ্টি। এই সময়ে ত্রিপুরার উত্তরাংশে মাণিক্যদের আধিপত্য ছিল না বললেই চলে, বরং এই অঞ্চল ছিল কুকি বা অন্যান্য আদিবাসী গোষ্ঠীর অধীনে, যাকে প্রাচীন গ্রন্থে কিরাত ভূমি বলা হয়েছে। তাহলে প্রশ্ন উঠে, এই বিশাল ভাস্কর্য সম্ভার কে তৈরি করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের নজর যায় পূর্ববঙ্গ ও শ্রীহট্ট অঞ্চলের ইতিহাসের দিকে। ঐতিহাসিকদের মতে ঊনকোটি অঞ্চল একসময় প্রাচীন বঙ্গের অন্তর্ভুক্ত ছিল, বিশেষ করে চন্দ্র রাজবংশের শাসনামলে। তাম্রলিপ্ত এবং অন্যান্য প্রমাণ থেকে জানা যায় 10ম শতাব্দী চন্দ্র শাসকরা এই অঞ্চলে ব্রাহ্মণ ও বৌদ্ধদের জন্য ধর্মীয় কেন্দ্র স্থাপন করেছিল। এই তথ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়, ঊনকোটি সম্ভবত শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি একটি মঠ বা ধর্মীয় প্রকল্প, যেখানে বিভিন্ন ধর্ম সংস্কৃতির মেল বন্ধন ঘটেছিল। ঊনকোটির ভাস্কর্যগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যেখানে প্রধানত শৈব ধর্মের প্রভাব রয়েছে। বিশাল আকৃতির মহাদেবের মুখ, গণেশ ও অন্যান্য দেবদেবীর মূর্তি, সব মিলিয়ে এটি একটি শৈব তীর্থস্থানের পরিচয় বহন করে। কিন্তু এখানেই শেষ নয়। অনেক গবেষক মনে করেন এই ভাস্কর্যগুলির মধ্যে বৌদ্ধ বজ্রযান ও তান্ত্রিক প্রভাবও স্পষ্টভাবে উপস্থিত। মূলত 4র্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান 2 ভাগে ভাগ হওয়ার পর বৌদ্ধ ধর্ম যখন পূর্ব ভারতে বিস্তার লাভ করে, তখন বজ্রযান এবং মন্ত্রযান এই 2 ভাগে বিভক্ত হয়ে যায়। আর বজ্রযান এবং মন্ত্রযান হওয়ার পর বৌদ্ধ ধর্মের তান্ত্রিক প্র্যাকটিস বৃদ্ধি পায়। বিশেষ করে নাথপন্থের সঙ্গে ঊনকোটির গভীর সম্পর্ক আমরা লক্ষ্য করি। কিংবদন্তি অনুসারে মৎস্যেন্দ্রনাথ ও গোরক্ষনাথের মতো নাথ যোগীরা এই অঞ্চলে সাধনা করেছিলেন। ভাস্কর্যগুলির অলঙ্করণ, কুণ্ডল, মুখাবয়ব
সবকিছুতেই এই তান্ত্রিক যুগপন্থী প্রভাব দেখা যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় আদিবাসী সংস্কৃতি, পাথরের উপর খোদাই করা বন্যপ্রাণী, অলঙ্করণের ধরন এবং মুখের গঠন অনেক ক্ষেত্রে উপজাতীয় শিল্পরীতির সঙ্গে মিল খুঁজে দেয়। অর্থাৎ ঊনকোটি কোনো একক ধর্ম বা সংস্কৃতির সৃষ্টি নয়, বরং এটি একটি সাংস্কৃতিক সংমিশ্রণ। এখন আসা যাক সবচেয়ে জনপ্রিয় অংশ, লোককথা। সবচেয়ে প্রচলিত গল্প হলো, একবার মহাদেব কাশী থেকে কৈলাসে যাচ্ছিলেন এক কোটি দেবতাকে সঙ্গে নিয়ে। পথে তারা এই স্থানে বিশ্রাম নেন। শর্ত ছিল সবাইকে ভোরের আগে উঠে যাত্রা শুরু করতে হবে। কিন্তু ভোরে উঠে দেখা গেল শুধু শিব জেগে আছেন, বাকিরা সবাই ঘুমাচ্ছে। রাগে শিব তাদের সবাইকে পাথর করে দেন, ফলে সংখ্যা দাঁড়ায় 1 কোটি থেকে 1 কম। অর্থাৎ 1 কোটি ছিলেন, সেখান থেকে শিব চলে গেলেন, তাহলে থাকলো 1 কোটি থেকে 1 কম। এই গল্পটি হয়তো ঐতিহাসিক সত্য নয়, কিন্তু এটি মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। আবার এটাও এই ক্ষেত্রে যদি ঐতিহাসিক অনুসন্ধিৎসু মন থেকে বিচার করা হয়, এই 99,99,999 ভগবান যদি এখানে পাথর হয়ে যান, তাহলে এই সৃষ্টি কি করে চলছে? তাহলে ইতিহাস হিসাবে এই প্রশ্নগুলি অপ্রাসঙ্গিক। আরেকটি দিক খুবই গুরুত্বপূর্ণ, ঊনকোটির অবস্থান। এটি মনু নদীর অববাহিকায় অবস্থিত, যা প্রাচীনকালে একটি গুরুত্বপূর্ণ জলপথ ছিল। নদীর কাছাকাছি হওয়ায় ফলে এখানে ধর্মীয় কেন্দ্র গড়ে ওঠা স্বাভাবিক, কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে নদীকেন্দ্রিক ধর্মীয় স্থান রয়েছে, কারণ নদীকে কেন্দ্র করেই প্রাচীন সভ্যতার বিকাশ হয়েছে। তবে এত সমৃদ্ধ ইতিহাস থাকা সত্ত্বেও ঊনকোটি আজও অনেকটাই রহস্যে ঘেরা। কেন এত বড় ভাস্কর্য সম্ভার তৈরি হলো? কেন হঠাৎ করে এর নির্মাণ বন্ধ হয়ে গেল? কেন পরবর্তী যুগে এর গুরুত্ব হারালো? আর যেখানে 99,99,999 ভগবানের কথা বা মূর্তির কথা রয়েছে, বাস্তবিক ক্ষেত্রে এখানে মাত্র 124টা মূর্তি পাওয়া যায়। বাকি মূর্তিগুলি কোথায় গেল? হয়তোবা খনন কার্যের ফলে আরও মূর্তি আমাদের সামনে উঠে আসবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে অনুরোধ থাকবে এই তত্ত্বগুলি উদ্ঘাটন করা। একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো, সময়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় রাজনৈতিক পরিবর্তনের ফলে স্থানটি পরিত্যক্ত হয়ে পড়ে। বৌদ্ধ ও তান্ত্রিক প্রভাব কমে গিয়ে ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য বাড়লে ঊনকোটির গুরুত্ব কমে যায়। তবু আজও ঊনকোটি দাঁড়িয়ে আছে নীরব, গভীরভাবে কথা বলা এক ইতিহাস নিয়ে। শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এক প্রশ্ন চিহ্ন যা আমাদের বারবার ভাবতে বাধ্য করায়। শেষে একটা প্রশ্ন রেখে যাই, ঊনকোটি এই অপূর্ণতা কি আসলেই অপূর্ণতা, নাকি অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করে তুলে কোনো এক ঐতিহাসিক তথ্য অদূর ভবিষ্যতে উঠে আসবে? আমরা অপেক্ষায় থাকব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে এবং ত্রিপুরার ইতিহাস জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।